বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আমি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি 44 এবং 45তম বিসিএসের ভাইবা দিয়েছি, যদিও ক্যাডারশিপ পাইনি। তবে আমি ক্যাডার হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের দোয়া চাই সামনের বিসিএসগুলোতে যেন আমি ক্যাডারশিপ অর্জন করতে পারি। সেই অভিজ্ঞতা এবং সেই জার্নি থেকে আমি পড়াশোনা করেছি একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আমার সেই অর্জিত জ্ঞান থেকে আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর সেক্ষেত্রে আমাকে তোমাদের সহযোগিতা আমার বিশেষ করে প্রয়োজন। আমার কীভাবে ক্লাস নিলে, কীভাবে বুঝিয়ে দিলে তোমাদের বুঝতে সহজ হবে, আমি সেটা চেষ্টা করব। কিন্তু তোমরা যদি মনে করো আমাকে পরামর্শ দিবে যে স্যার এইভাবে বা ভাইয়া এইভাবে ভিডিও করলে বা এইভাবে বললে আমরা সহজে বুঝতে পারবো, তোমরা আমাকে কমেন্ট করে পরামর্শ দিবে, আমি সেইভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তোমরা যদি মনে করো যে আমি সরাসরি বোর্ডে লিখে আমাকে দেখিয়ে ভিডিও করলে তোমরা সহজে বুঝে দিলে আমি সেভাবে করবো। এখন আমি পিডিএফ দেখে তোমাদের কিন্তু একটা ক্লাস আপলোড করতেছি, যাতে তোমরা আমাকে পরামর্শ দাও। এটা টেস্ট করার জন্য আমি প্রথম ভিডিও বানাইতেছি। তো আমি আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 5 পদার্থের গঠন অধ্যায় নিয়ে। এখানে ভালো করে খেয়াল করো যে শুরুতে লেখা আছে পদার্থের গঠন। তাহলে এখানে একটা শব্দ আছে, মূলত আমাদেরকে শব্দটা বুঝতে হবে যে কী, পদার্থ। তাহলে এখানে আমাদের দেখতে হবে পদার্থ জিনিসটা কী। গঠন মানে তো বুঝতেছি কীভাবে গঠিত হয়, কারণ আমরা আমাদের হাত, পা, চোখ, কান মিলে আমরা একটা মানুষ, ঠিকভাবে পদার্থের গঠন। তাহলে পদার্থ জিনিসটাকে আমাদের বুঝতে হবে। আমি সহজ ভাষায় বলবো, এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখবা। পদার্থ হচ্ছে প্রথমত যার ভর আছে। কী আছে? ভর। আমরা যেটাকে গ্রামের ভাষায় ওজন বলি, কিন্তু ওজন আর ভর পদার্থ বিজ্ঞানের ভাষায় এক নয়। ভর আছে যে জায়গা দখল করে, একটা কোনো কিছু কোনো জায়গায় রাখলে সে জায়গাটা দখল করে ফেলায়, ঠিক আছে? যার ভর আছে এবং জায়গা দখল করে, এবং তুমি যদি তার উপর বল প্রয়োগ করো, তুমি ওই জিনিসটা কোনো একটা বস্তু যদি বল প্রয়োগ করো, সে যদি বাধা দেয়, যেমন তুমি একটা দেয়াল আছে, দেয়ালকে ঠেলতেছো, দেয়ালকে তুমি ঠেলে সরাইতে পারবে, বাধা দেবে না? একটা গাছ বা একটা ইটকে তুমি সরাইতে গেলে অনেক শক্তি লাগে, জোর লাগে, তেমন একটা বাধা পাওয়া যাচ্ছে। এই 3টা বৈশিষ্ট্য যা থাকবে তাকে আমরা কী বলবো? পদার্থ। তাহলে আমি কী বললাম? এক হচ্ছে ওটার ভর থাকবে, একটা নির্দিষ্ট ভর থাকবে। 2 সেটা জায়গা দখল করবে। 3 বল প্রয়োগ করলে, বাধা প্রয়োগ করবে বল প্রয়োগ দিলে। যেমন একটা ইটের একটা অবশ্যই নির্দিষ্ট ভর আছে, হাতে তুলতে ভারী লাগে। 2 হচ্ছে এটা বল প্রয়োগ করলে, ওকে তুমি যদি বল প্রয়োগ করে তুলতে চাও তাহলে শক্তি লাগে, তেমন ওর বাধা একটা দিচ্ছে, এবং ওখানে কোনো একটা জায়গায় রাখলে সেটা জায়গা দখল করবে, তাহলে একটা পদার্থ, ঠিক আছে? এটা হলো পদার্থ। এখন পদার্থের গঠন কি বলছে আমরা দেখি। বলছে এই পড়া দেখো তো, আমাদের চারপাশে অনেক বস্তু দেখছি, সকল বস্তু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে আমরা অণু বলি। এই যে দেখো, দেখছো আমরা যে বস্তুগুলো দেখি না, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। যেমন ইট দেখছো, আমরা একটা দেওয়াল কল্পনা করো, ঠিক আছে? দেওয়ালের মধ্যে অসংখ্য ইট থাকে। এই দেওয়ালটাকে ভাঙলে যে একটা ইট পাইতেছে, এটাকে আমরা অণু বলতে পারি। কী বলতে পারি? ছোটো ছোটো ইট বাচ্চা বড় একটা দেওয়াল ভাঙলে এই ছোটোগুলো অণু। এইভাবে কোনো একটা পদার্থকে ভাঙলে ছোটো ছোটো কিছু কণা পাওয়া যায়, সেটাকে আমরা অণু বলব। এই অণুকে আবার ভাঙলে, যেমন ইটকে ভাঙলে আরও ছোটো ছোটো খোয়া হয়, একসময় গুঁড়া হয়ে যায়। এই যে গুঁড়া হওয়ার পর যে ছোটো 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 একেবারে যেগুলো খালি চোখেও দেখা যাবে না, সেগুলোকে আমরা বলবো পরমাণু। মানে অণুর চেয়েও ছোটো হচ্ছে পরমাণু, ঠিক আছে? এই অণুগুলিকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই যেতে বলছে দেখো, এই অণুগুলোকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই অধ্যায়টিতে আমরা অণু পরমাণু সম্পর্কে জানবো। সুতরাং এই অধ্যায়টিতে গুরুত্বপূর্ণ 2টো জিনিস আমরা জানবো। সেটা কী বলতো? একটা অণু আর একটা হচ্ছে পরমাণু। তো অণু কী বললাম? অণু হলো বড়, পরমাণু হলো ছোটো। অর্থাৎ একটা পদার্থকে ভাঙলে যেটা ক্ষুদ্র মৌলিক পদার্থ হতে হবে। মৌলিক আর যৌগিক পদার্থ, আমার 2টো জিনিস আবার মনে রাখতে হবে। একটা মৌলিক পদার্থ আছে পৃথিবীতে, আর যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে একাধিক পদার্থ নিয়ে গঠিত। যৌগিক পদার্থ আর মৌলিক পদার্থ হচ্ছে একটা মাত্র পদার্থ নিয়ে গঠিত, ঠিক আছে? এই মৌলিক পদার্থ ভাঙলে ছোটো যে কণা পাওয়া যায় সেটাকে অণু, আর অণুকে ভাঙলে আবার যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায় সেটাকে আমরা বলবো পরমাণু। এখন আমরা দেখবো হচ্ছে অণু, পরমাণু এবং অণুর ধারণা। এই যে সুন্দরভাবে বলছে যে পরমাণু এবং অণুর ধারণা। তাহলে আমি কি বললাম? পরমাণু জিনিসটা কি? পরমাণু যে একটা পদার্থকে ভাঙলে যে ক্ষুদ্রতম সেটা কণা পাওয়া যায়, সেটাকে আমরা বলছি অণু। অণুকে ভাঙলে যে আরও ক্ষুদ্র কোনো কণা পাওয়া যায়, সেটাকে আমরা বলতেছি পরমাণু। যখন এখানে বলছে যে একটা কাঁচির চক আছে না, এই চককে আমরা ভাঙছে না, দেখো না 2 ভাগ করছো, 2 ভাগ করতে 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 আরও গুঁড়া করলে কি ছোটো ছোটো কণা আছে। এই যে গুঁড়া করলে একেবারে ছোটো ছোটো মিহি গুঁড়া হয়ে যেতেছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, এটাকে বলবো অণু। একে আবার আরও গুঁড়া করলে সেখানে ছোটো ছোটো আরও ছোটো পাওয়া যাবে, যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ লাগে, সেটাকে আমরা বলবো পরমাণু। তাহলে আমি কি বললাম বলো? অণু কি আর পরমাণু কি বলো? অণু হচ্ছে যে তোমার হচ্ছে অণু হলো তুলনামূলক বড় কণা, অণুকে ভাঙলে আরও ছোটো কণা, সেটাকে আমরা কী বলতেছি? পরমাণু। এই জিনিসে অণু আর পরমাণু কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে?
সম্পর্কে আরও কিছু জানি। তাহলে কী বলছে, যে কোনো পদার্থের গাঠনিক একক হলো পরমাণু, অর্থাৎ কোনো একটা পদার্থ গঠনের একটা সর্বনিম্ন ক্ষুদ্রতম কণা হচ্ছে কি পরমাণু। অর্থাৎ অনেকগুলো পরমাণু নিয়ে হয় একটা অণু, আবার অনেকগুলো অণু নিয়ে হয় একটা কি মৌল বা মৌলিক পদার্থ। এই যে তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙ্গা যায় না এবং পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে তা হলো অ্যাটম বা পরমাণু। এই লাইনটা তোমাদের মুখস্থ করতে হবে, আমি কালার করে দিচ্ছি, তোমরা এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? কালার করে দিচ্ছি, এটা মুখস্থ করে ফেলবা। সেটা হচ্ছে বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙ্গা যায় না এবং এই যে অ্যাটম বা পরমাণু বলে, এই লাইনটা মুখস্থ করতে পরীক্ষা আসবে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙ্গা যায় না, বলছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙ্গা যায় না এবং পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে তা হলো অ্যাটম বা পরমাণু। এই অ্যাটম শব্দটি গ্রিক শব্দ অ্যাটমস থেকে এসেছে। কেউ দেখেছে অ্যাটমস শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো অবিভাজ্য। যে অবিভাজ্য মানে কি, যাকে আর ভাগ করা যায় না, ভাঙ্গা যায় না, ঠিক আছে? এই অ্যাটম বা পরমাণু এতই ছোটো যে এদের খালি চোখে দেখাই যায় না, মানে এই পরমাণুগুলো এতই ক্ষুদ্র তুমি খালি চোখে কখনোই দেখতে পারবে না। এমনকি শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। সব মাইক্রোস্কোপ আছে আমাদের, অনুবীক্ষণ যন্ত্র, আমরা দূরবীন বলি, এগুলো দিয়েও দেখতে পারবে না তোমরা, ঠিক আছে? হ্যাঁ, দেখা যায় না। এক বা একাধিক পরমাণু মিলে তৈরি করে অণু। এই যে অনেকগুলো পরমাণু মিলে আবার তৈরি, একটাও হতে পারে, আবার অনেকগুলো পরমাণু অণু হয়। আবার অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, এবং অণুকে ভাঙলে পাওয়া পরমাণু পাওয়া স্বাভাবিক। যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু রয়েছে তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। এই যে মৌল, এই লাইনটাও মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই যে এই লাইনটা আমি কালার করে দিচ্ছি, এই লাইনগুলো মুখস্থ করে ফেললে এখন পরীক্ষা আসবে। বলছে যে যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ বা মৌল। কোনো মৌলের অণুতে একটি পরমাণু থাকে, কোনো মৌলের একটি থাকে, মানে একই ধরনের পদার্থ থাকবে। যেমন তুমি যদি একটা ডালিম ছিল, ডালিমের মধ্যে দেখবে যে সবগুলো বিসি কি একই। সুতরাং এখানে তুমি এখন কাঁঠালের মধ্যে তাহলে এটা একটা মৌলিক পদার্থ এরকম যেটা থাকবে। কিন্তু কিছু কিছু আছে আবার একাধিক জিনিস পাওয়া যায়। হ্যাঁ, এই যে বলছে যেমন সোডিয়াম একটা মৌলিক পদার্থ, আবার কোনো কোনো মৌলের অণুতে একাধিক পরমাণু পাওয়া যায়। যেমন অক্সিজেন অণুতে দুটি পরমাণু থাকে। কোনো কোনো পদার্থের অণুতে একাধিক পরমাণু দিয়ে গঠিত। হ্যাঁ, কোনো অনেকগুলো মৌল আছে তার একাধিক পরমাণু দিয়ে গঠিত। যেমন অক্সিজেনের দুটো পরমাণু থাকে, ঠিক আছে? এদেরকে বলে যৌগিক পদার্থ। একাধিক মৌলের পরমাণু থাকলে তাহলে আমরা যৌগিক পদার্থ বলে। যেমন পানি একটি যৌগিক পদার্থ। পানি একটা কি যৌগিক পদার্থ? মনে রাখতে হবে পানি একটা যৌগ। পানির অণুতে থাকে অক্সিজেন এবং হাইড্রোজেন। কী থাকে তাহলে? পানির অণুতে থাকে অক্সিজেন ও হাইড্রোজেন। এখানে হাইড্রোজেনের দুটো পরমাণু থাকে, অক্সিজেনের একটা পরমাণু থাকে। মিলিয়ে হয় কী হয়? পানি, H2O সংকেত। এর নিচে টেবিলে আমরা খুব ভালোভাবে দেখে দেখো হাইড্রোজেন পরমাণু, এই যে হাইড্রোজেন পরমাণু একটা মাত্র দিয়ে গঠিত পরমাণু যখন, আবার হাইড্রোজেন অণু হচ্ছে দেখো দুটো হাইড্রোজেন পরমাণু, এই দেখো বন্ড একটাই যে দেখো বন্ধনের মাধ্যমে একত্রিত হয়ে যায়, হাইড্রোজেন অণু হয়ে গেছে তখন। অক্সিজেনের একটা পরমাণু, যে লালটা দেখো, অক্সিজেনের একটা পরমাণু আছে, কিন্তু দুটো যখন একখানা হয়েছে বন্ধনের মাধ্যমে তখন ওটা অণু হয়ে যায়। আবার এই যে পানির অণু দেখো, দেখছো এখানে দেখো একই পদার্থ, এই যে লাল, অক্সিজেনের দুটো পরমাণু কিন্তু একই, কিন্তু পানির অণুর ক্ষেত্রে দেখো দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মিলে একটা পানির অণু হয়েছে। এখানে দুই ধরনের পি পাইলাম, তাহলে আমরা পরমাণু পাইলাম। একটা হাইড্রোজেনের দুটো পরমাণু আর অক্সিজেন মিলে হয়েছে পানি। এই যে নাইট্রোজেনের দেখো, নাইট্রোজেনের দুটো পরমাণু একই, কিন্তু এখানে দুটো কি একই? ন, এটা দুই পদার্থ রয়েছে, এই জন্য এটা যৌগিক পদার্থ হবে, আর এগুলো কি মৌলিক পদার্থ, ঠিক আছে? এইটা হলো মূল কথা, যে যৌগিক পদার্থের ক্ষেত্রে তোমার যেটা হবে যে আলাদা আলাদা পরমাণু থাকবে, আর মৌলিক পদার্থের ক্ষেত্রে একটি মাত্র একই পরমাণু থাকবে। এখন দেখো দ্বিতীয় এসছে যে পদার্থের গঠন। আমি বললাম যে গঠন কীভাবে হয়, গঠিত হয় না। আমরা এই যে যেমন আমাদের হাত পা আছে, আমরা কী করবো, পদার্থের গঠন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? পদার্থ কীভাবে গঠিত হয়। এখন বলছে যে দেখো আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই তার সব কিছুই পরমাণু দিয়ে গঠিত। যা কিছু দেখতে পাওয়া আশেপাশে, তোমার ইট বালু সিমেন্ট, ঘর বাড়ি বা তোমার হচ্ছে মাটি, এগুলো সবগুলি পরমাণু দিয়ে গঠিত। যে পদার্থের একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ। আমরা বলছি যে একই ধরনের পরমাণু থাকবে, যেমন শুধু হাইড্রোজেন অথবা শুধু নাইট্রোজেন অথবা শুধু অক্সিজেন, কিন্তু অক্সিজেন আর হাইড্রোজেন দুটো যখন আলাদা আলাদা পরমাণু হবে তখন আমরা যৌগিক পদার্থ বলবো, ঠিক আছে? যেমন লোহা, আয়রন, সোডিয়াম, এরা মৌলিক পদার্থ। লোহা ও আয়রনের ক্ষুদ্রতম কণা হলো আয়রন পরমাণু। এই দেখো আয়রনের সবগুলো, যে অনেকগুলো পরমাণু নিয়ে আয়রন গঠিত হয়েছে, কিন্তু সবগুলো একই, তাহলে এটা মৌলিক পদার্থ। অনুরূপে হাইড্রোজেন, এই যে দুটো করে হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত হয়েছে, কিন্তু হাইড্রোজেন এটা মৌলিক পদার্থ, কারণ এই শুধুমাত্র সবগুলি হাইড্রোজেন পরমাণু, অন্য কোনো পদার্থের এখানে পরমাণু নাই। কোনো কোনো মৌলিক পদার্থে একই মৌলে একাধিক পরমাণু একত্রিত অণু হিসেবে থাকে, যেমন হাইড্রোজেন গ্যাসের মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে। এই যে হাইড্রোজেন দেখতেছো না, এটা কিন্তু গ্যাস, এরা কিন্তু একটা আলাদাভাবে থাকতে পারে না। এই দুটো হাইড্রোজেন ও পরমাণু একটা হয়ে একটা অণু হিসেবে থাকে। কী হিসেবে দেখো? অণু। দেখো অসংখ্য হাইড্রোজেন অণু এখানে দেখো, ঠিক আছে? হাইড্রোজেন গ্যাসে অসংখ্য হাইড্রোজেন অণু থাকে।
কোনো কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত হয়। এই যে কোনো পদার্থ একাধিক পরমাণু নিয়ে গঠিত, এদেরকে বলে যৌগিক পদার্থ। যেমন পানি একটি যৌগিক, পানির অণুতে অক্সিজেন এবং হাইড্রোজেন দুই রকমের পরমাণু পাওয়া যায়। বিভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যৌগিক অণু গঠন করে। তার গুণাগুণ বৈশিষ্ট্য পরমাণুগুলো থেকে আলাদা। যেমন পানির বৈশিষ্ট্য অক্সিজেন ও হাইড্রোজেন বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা হবে। এই যে এখানে দেখো, এই যে এই ছকটার মধ্যে এই যে লালগুলো দেখছো না, এগুলো হলো অক্সিজেনের পরমাণু, আর এই যে গ্রে কালার বা ধূসর কালার যেগুলো, এগুলো হাইড্রোজেনের পরমাণু। তাহলে আমরা দুই ধরনের পদার্থের পরমাণু পেলাম। তাহলে দুই ধরনের পরমাণু তার মানে হচ্ছে অণু হবে, এটা হলো যৌগিক পদার্থ হয়ে যাবে। এখন কথা হলো শুধু হাইড্রোজেনের পরমাণুগুলোর যে বৈশিষ্ট্য, শুধু অক্সিজেন আলাদাভাবে থাকলে যে বৈশিষ্ট্য প্রত্যঙ্গ দুটো একখানে হওয়ার কারণে কি আলাদা। যেমন তোমার দেখো না, ঘর গাতে সিমেন্ট এবং ইট, যেমন সিমেন্টের বালু যখন একখানে মিশে পানি দেয় তখন কিন্তু কী হয়ে যায়, এটা শক্ত হয়ে যায়, আঠালো হয়ে যায়। এমনিতে কি আঠালো থাকে না। এই জন্য তখন কিন্তু বৈশিষ্ট্য, যেমন শুধু সিমেন্ট বস্তার মধ্যে যেটা থাকে একদম গুঁড়ো আকারে, পানি দিয়ে বালির সাথে মেশানোর সাথে সাথে ওটা অন্যরকম হয়ে যায়। এই যে বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেল, ঠিক সেম এখানে অক্সিজেন এবং পানির অণু যখন একত্র হয়েছে তখন তাদের বৈশিষ্ট্য আগের মতো আর থাকবে না। এখন অণুর ধারণায় পদার্থের তিন অবস্থা, এই জিনিসটা আমরা জানতে হবে। আমরা ইতিমধ্যে পদার্থের তিন ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জেনেছি। এখানে অণুর ধারণায় পদার্থের তিন ধরনের অবস্থা সম্পর্কে জানবো। প্রথম দেখো অণুর ধারণা কি, একটা পানির আবার তিনটা রূপ থাকে, দেখছো অণুর ধারণায় পানির রূপ কটা বলো তো, তিনটে। কারণ কীভাবে, তোমরা বরফ খাইছো না, এটাও কিন্তু পানি। আবার বরফটা যখন গলে যায় সেটাও পানি। আবার পানিকে প্রচণ্ড তাপ দিলে যখন বাষ্প হয়ে যায় সেটাও পানি। তাহলে পানির কয়টা অবস্থা, তিনটা। ফ্রিজে রাখলে কঠিন হয়ে যায়, এই যে বরফ, তখন কঠিন হয়ে যায়। আবার এই বরফটা গললে তখন তরল হয়ে যায়, পানি হয়ে যায়। পানিটাকে যে দিলে জলীয় বাষ্প হয়ে আবার বাতাসে পরিণত হয়ে যায়। তাহলে কয়টা পাইলাম আমরা, তিনটা। একটা কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা পাই, বায়বীয় বা গ্যাসীয় অবস্থা, তিনটা অবস্থা পাইলাম আমরা পানির, শুধুমাত্র পানিরই তিনটা অবস্থা পাইলাম। এখন বলছে যে কঠিন পদার্থের অণুগুলো একে অপরের সাথে শক্তভাবে এবং সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। কঠিন পদার্থগুলো শক্ত হয় কেন, এই যে আমরা দেখলাম আগে যে পদার্থ অনেকগুলো অণু নিয়ে গঠিত একটা পদার্থ, পরমাণু থাকে, পরমাণুগুলো আবার একটা বন্ডের মাধ্যমে থাকতেছে, এই যে এখানে দেখলাম না উপরে ছকে। তাহলে এইভাবে কঠিন পদার্থ অণুগুলো খুব শক্তভাবে থাকে, সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। এদের মধ্যে পারস্পরিক বল, আন্তঃআণবিক শক্তিশালী, খুবই শক্তিশালী আন্তঃআণবিক যে বলটা, এবং নড়াচড়া করে না। এই যে দেখো এখানে, এই যে দেখো লোহার মধ্যে কতগুলো পরমাণু একেবারে সুবিন্যস্তভাবে একটার সাথে একটা লেগে আছে না, এই শক্তভাবে লেগে থাকে যেন এরা খুব শক্ত হয়, এবং এদের মধ্যে দুটোর মধ্যে আকর্ষণ শক্তি খুব শক্ত হয় যেন এটা কি কঠিন পদার্থ। পানির ক্ষেত্রে দেখো, এই যে পানি দেখো কিন্তু ফাঁকা দেখতেছো না, এই জন্য এদের শক্তি কম হওয়ার কারণে এরা তরল হয়। গ্যাসীয় পদার্থ আরও ফাঁকা থাকে, এবং একজনের সাথে আরেকজনের শক্তিশালী বন্ধনটা খুব দুর্বল হয়, যার কারণে গ্যাসীয় হয়ে যায়। এজন্য কঠিন পদার্থের আকার, আকৃতি এবং আয়তন নির্দিষ্ট থাকে। যেহেতু ওরা একের সাথে টাইটভাবে শক্তভাবে আটকা থাকে, এই কারণে ওদের আকার একটি নির্দিষ্ট থাকে কঠিন পদার্থের ক্ষেত্রে। যেমন বড় অবস্থায় পানির অণু একে অপরের সাথে শক্ত করে লেগে থাকে, এই অণুগুলোর মাঝখানে কোনো ফাঁকা থাকে না এবং নড়াচড়া করে না, ফলে বরফের আকার আকৃতি ঠিক থাকে। বরফ যখন হয় পানিটা, তখন একের সাথে শক্তভাবে লেগে থাকে বলে শক্ত হয়ে যায় এবং একটি নির্দিষ্ট আকার থাকে। তরল পদার্থের অণুগুলো আবার একে অপরের কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক বল কম থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে যেমন অণুগুলোর মধ্যে শক্তিশালী বন্ধন থাকে কিন্তু আকর্ষণ থাকে, সেটা তরল পদার্থে থাকে না, কিছুটা কম থাকে। এই জন্য তরল হয়, গড়ে যায়, উঁচু থেকে নিচুতে গড়ে যায়, কিন্তু কঠিন পদার্থ সহজে কিন্তু গড়ে না। ঠিক আছে, তরল পদার্থের নির্দিষ্ট কোনো বিন্যাসে যুক্ত থাকে না, এই যে অণুগুলো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না, দূরে থাকে। পানির ওইগুলো এখানে একে অপর থেকে আলাদা, কিছু কাছাকাছি থাকে। তারা একটু বেশি নড়াচড়া করতে পারে এবং স্বাধীনভাবে প্রবাহিত হতে বা গড়িয়ে যেতে পারে। এই জন্য যেহেতু দূরে থেকে আকর্ষণ শক্তি কম, এই জন্য পানিকে দেখা যায় ধরে দিলে ধীরে গড়ে যায়। ফলে তরল পদার্থ এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়। এই যে অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি কম বলে আমরা তরল এক থেকে এক পাত্রে ঢালতে পারি না, তো যদি শক্ত হতে ঢালতে পারতাম না। সুতরাং এটা একটা আমাদের জন্য ভালোই হয়েছে। এবার আসি বায়বীয় পদার্থের ক্ষেত্রে। বলছে বায়বীয় পদার্থের অণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে না, বরং এরা মুক্ত বা স্বাধীন থাকে। বায়বীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো একটু দূরে থাকে। হ্যাঁ, একটা আকর্ষণ শক্তি থাকে কিন্তু অনেক দূরে থাকে, চাইলেই আলাদা হয়ে যেতে পারে। এই জন্য এরা স্বাধীনভাবে প্রবাহিত হয়। দেখো না বাতাস উড়ে, বাতাস দেখো না কী সুন্দর প্রবাহিত হয়। এই অণুগুলোর মাঝে আন্তঃআণবিক বল খুবই দুর্বল। বাতাসের যে অণু না, এই অণুগুলোর মধ্যে, বায়বীয় পদার্থের মধ্যে অণুগুলো খুব দূরে থাকে, এদের মধ্যে আকর্ষণ শক্তিটা কম থাকে এবং খুবই দুর্বল হয় এবং দ্রুত গতিতে চারদিকে চলাচল করে। ফলে বাষ্পীয় অবস্থায় পানির নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। তাহলে পানিকে যখন তোমরা বায়ুর বা হিট দিচ্ছ, বেশি যখন হিট দেওয়া হয় তখন বাষ্প হয়ে যায়। বাষ্প হয়ে গেলে অণুগুলো দূরে চলে যায়, ফলে এরা স্বাধীনভাবে ঘুরে ফেরায়, এর নির্দিষ্ট আকার থাকে না। এই জন্য এরা আবদ্ধ পাত্রে সবটুকু আয়তন জুড়ে থাকে
পাত্র খোলা রাখতে তা বাতাসে ছড়িয়ে পড়ে। সুতরাং এই পানি বা বাতাসকে তুমি যদি কখনো পাত্রে রাখো, সেটা সেই পাত্রে আকার ধারণ করে পুরো পাত্রে ছড়িয়ে পড়বে এবং মুখে খুলে দিলে উড়ে চলে যাবে। ঠিক আছে, এইটাই হলো এখানকার মূল কথা। এখন আমরা দেখব কি যে মিশ্রণ কি এবং মিশ্রণ থেকে পদার্থগুলো কীভাবে আলাদা করব। এখানে দেখো মিশ্রণ মানে কি, আমরা বলি না মিক্স কর, তার মানে কি অনেকগুলো জিনিস একত্রে মিশ্রিত থাকবে। তাহলে অনেকগুলো পদার্থ যখন একত্রে মিশ্রিত থাকবে, যেমন একটা তুমি গ্লাস নিলা, গ্লাসের মধ্যে কিছু বালি নিলা, বালির মধ্যে তুমি কিছু লোহার টুকরা দিলা, ওখানে বা বালির মধ্যে কিছু ইটের টুকরা দিলে, এগুলো কি তুমি তাহলে একটা মিশ্রণ হয়ে গেলো। এখানে এগুলো তুমি আলাদা করতে পারবে না? আলাদা করতে পারবা। এইভাবে একটা মিশ্রণ তৈরি করা যায় এবং মিশ্রণে অনেকগুলো উপাদান কি আলাদাও করা যায়। এখন আমরা দেখব যে মিশ্রণ আবার কয় প্রকার। মিশ্রণ হয় দুই প্রকার। একটা হচ্ছে, আগে এই জিনিসটা জানা খুব জরুরি, যে একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, এই যে এখানে দেখো সুন্দর করে, এই যে একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ আর একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তাহলে মিশ্রণ কয় প্রকার হলো? দুই প্রকার। আমার সাথে সবাই বলো, মিশ্রণ কয় প্রকার হলো? দুই প্রকার। কী কী? সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। সবাই বলো, সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। তাহলে আগে সমসত্ব মিশ্রণকে আর অসমসত্ব মিশ্রণকে আমরা এটা জানবো, তারপর কীভাবে আলাদা করবো সেটা শিখবো। সমসত্ব মিশ্রণ হচ্ছে যে মিশ্রণে দুই বা ততোধিক পদার্থ নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। যে দুই বা ততোধিক পদার্থ থাকবে একটা মিশ্রণে এবং নিজের বৈশিষ্ট্য বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। কোনো কোনো মিশ্রণে উপাদান সর্বত্র সমভাবে বিস্তৃত থাকে, এটাকে বলে সমসত্ব মিশ্রণ। যদি ওই মিশ্রণের পদার্থগুলো সমভাবে থাকে এবং একটা উপাদান থেকে খালি চোখে আলাদা করা না যায়, যেমন তুমি চিনি এবং পানি দিয়ে একটা শরবত তৈরি করলে, তুমি কি চিনিকে আর দেখতে পাবা? পানির কণার ভিতরে ভিতরে ঢুকে যায়, এটাকে বলবো সমসত্ব মিশ্রণ। আর অসমসত্ব মিশ্রণ হচ্ছে কি, যে কোনো কোনো এই যে আবার কোনো কোনো মিশ্রণে প্রতিটি উপাদানের উপস্থিতি বোঝা যায়। দেখছো, যখন তুমি উপস্থিতি বুঝতে পারবা যে এটা যেমন ইটের টুকরা, এটা বালু, এখানে দিলে লোহার টুকরা এগুলো বোঝা যাচ্ছে, এটা একটা অসমসত্ব মিশ্রণ, এটা একদম মিশে যায় না, এটাকে বলবো অসমসত্ব। যেমন বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। তাহলে আমরা দেখলাম মিশ্রণ দুই প্রকার, সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ। প্রথমত মিশ্রণ হলো যখন দুই বা ততোধিক পদার্থ পাশাপাশি একত্র থাকবে, সেটা হচ্ছে সমসত্ব, সেটাকে আমরা বলবো মিশ্রণ। মিশ্রণ হচ্ছে যখন অনেকগুলো পদার্থ একসাথে থাকবে, সেটাকে আমরা কী বলবো? মিশ্রণ। এই মিশ্রণ আবার দুই প্রকার হচ্ছে, সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ হচ্ছে যে যখন একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ দুটো মিক্স করলে, মিশ্রিত করলে উপস্থিতি বোঝা যাবে না, একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। যেমন চিনি এবং পানির গুঁড়া যদি আমরা একত্রে মিশ্রিত করি, তাহলে চিনি এবং পানি এমনভাবে মিশে যায় যে তার উপস্থিতি বোঝা যায় না, এটাকে সমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ কি, যখন আমরা অনেকগুলো পদার্থ একসাথে মিক্স করবো এবং খালি চোখে বুঝতে পারবো, যেমন একটা গ্লাসের মধ্যে বালি, লোহার টুকরা এবং ইটের গুঁড়া নিলে সবগুলো উপস্থিতি বোঝা যাবে এবং আলাদা আলাদা করা যাবে, এটাকে বলবো অসমসত্ব মিশ্রণ। তাহলে মিশ্রণগুলোকে আমরা সহজে আলাদা করতে পারি। যেমন ধরো তুমি হচ্ছে যে একটা গ্লাসের মধ্যে চিনি এবং পানি, লবণ এবং পানির একটা মিশ্রণ তৈরি করলা, এখন বোঝা যাচ্ছে না। তাহলে এটাকে প্রথমত কী করতে হবে, এটাকে যদি তুমি তাপ দাও, প্রচণ্ড তাপ দিলে পানিটা এক সময় কী হবে, বাষ্প হয়ে উড়ে যাবে। উড়ে যাওয়ার পর যেটা হবে, তাহলে নিচে লবণটা পড়ে থাকবে, এই যে দূরে আলাদা হয়ে গেল। এখন যদি তুমি একটা গ্লাসের মধ্যে বালি, লোহার টুকরা এবং ইটের গুঁড়া মিক্স করো, তাহলে কীভাবে পৃথক করবা? সেটা হচ্ছে চুম্বক নাও, কারণ তুমি জানো চুম্বক নিলে চুম্বক কী করতে হবে, লোহার টুকরাগুলো আকর্ষণ করবে। তাহলে বড় একটা চুম্বক টুকরা ওই বালির মধ্যে ঘুরাইলে বালি থেকে লোহার টুকরাগুলো আলাদা করবে। এরপরে তুমি ধীরে ধীরে চালনি দিয়ে চালিয়ে বালিগুলো আলাদা করবা এবং ইটের টুকরাগুলো আলাদা করবা, এই তো শেষ, মিশ্রণ আলাদা হলো। এটাকে আমরা বলবো মিশ্রণ। এবং মিশ্রণ কীভাবে করতে হয় সেটা হলো কি আমরা শিখলাম। এখানে বিভিন্ন উদাহরণ দিয়েছে, আমি আমার উদাহরণ দিলাম। তোমরা এখানে দেখো এটা কী উদাহরণ দিছে, যে আমাদের প্রয়োজনে আমরা মিশ্রণের উপাদান পৃথক করি। বিভিন্নভাবে আমরা মিশ্রণের উপাদান পৃথক করতে পারি, যেমন ধান ও ধানের চিটার মিশ্রণ থেকে ধানের চিটা পৃথক করতে বাতাস ব্যবহার করে। যেমন গ্রামে এটা করে, ধান এবং ধানের যে পাতান এগুলো মিক্স থাকে, তখন আমরা বাতাস দিলে পাতানটা উড়ে যায় কিন্তু ধানটা থেকে যায়, তাহলে মিশ্রণটা, তাহলে কি ভালো ধানটা বের হয়ে আসলো। আবার চায়ের লিকার থেকে চা পাতা পৃথক করার জন্য ছাঁকনি ব্যবহার করি। ওই যে দেখো না, গ্রামে চা বানায়, তাহলে প্রথমে চা পাতাটা দেওয়ার পর ওখানে ছাঁকনি দিলে কি চাটা আটকে যায় এবং রসটা নিচে চলে যায়, তাহলে ওখান থেকে পৃথক হয়ে গেল। এভাবে বিভিন্ন তুমি একটা মিশ্রণ তৈরি করবে এবং বিভিন্ন উপায়ে আলাদা করা হয়, এটাকে বলে মিশ্রণ এবং মিশ্রণ উপাদান পৃথকীকরণ। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আজকে এ পর্যন্তই থাকলো। আমি পরবর্তীতে এই অধ্যায়ের বাকি অংশ আর একটা ভিডিওতে আপলোড করব, সেটা অপেক্ষা থাকো। এবং আমার এখানে আরও কীভাবে বললে, কীভাবে ভিডিও করলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেটা আমাকে বলবা, তাহলে আমি তোমাদের বুঝাই দিতে পারবো সেই